সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এলিমেন্টারি ফেনোমেনন অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, বাংলায় যাকে বলে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী সম্পর্কে আলোচনা করব। এটা তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় কিন্তু হতে চলেছে। আর বলে রাখি, আমরা এইভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমরা এখানে কমপ্লিট করব, ঠিক আছে? তো দেখো যে আমরা যদি স্থির তড়িতের কথা বলি, ঠিক আছে, তাহলে স্থির তড়িৎ, ঠিক আছে, তাহলে আমরা যদি স্থির তড়িতের কথা বলি তার আগে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে। যে প্রথম কথা, আমরা তড়িৎকে মূলত দুটো ভাগে ভাগ করছি, ঠিক আছে? কটা ভাগে? দুটো ভাগে। ফার্স্টলি দেখো, যেটাকে আমরা বলছি স্থির তড়িৎ, ঠিক আছে, তাহলে স্থির তড়িৎ। সেকেন্ডলি তড়িৎকে আমরা ভাগ করছি, যে সেকেন্ড যে ভাগটা সেটা হচ্ছে চলতড়িৎ, ঠিক আছে। এবারে দেখো স্থির তড়িতের কথাটা কি, স্থির তড়িৎ ব্যাপারটা কি। দেখো স্থির তড়িতের কথা যদি আমরা বলি, স্থির তড়িৎ কথার অর্থ কি? যেটা হচ্ছে স্থির, এক জায়গায় স্থির অবস্থায় আছে বা রেস্ট পজিশনে রয়েছে, তাকে আমরা স্থির তড়িৎ বলি। অর্থাৎ যে তড়িৎরা কেবলমাত্র একটা জায়গাতেই উৎপন্ন হবে এবং সেই জায়গাটাতেই থাকবে, স্থান পরিবর্তন করতে পারবে না। আর চলতড়িতের কথা যদি আমরা বলি, তাহলে তোমরা জানো, দেখো আমাদের বাড়িতে যে আমরা তড়িৎ ব্যবহার করি, সেটা অন্য কোথাও একটা উৎপন্ন হচ্ছে, সেটা তারের মাধ্যমে আমাদের বাড়ি পর্যন্ত কি হচ্ছে, আসছে। তার জন্য ওটাকে আমরা চলতড়িৎ বলি, ঠিক আছে। অর্থাৎ এই তড়িৎরা মুভিং অবস্থায় থাকে, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এটা কিন্তু মুভ করতে পারে, ঠিক আছে। এবারে এই স্থির তড়িৎ সম্পর্কে জানতে গেলে আমাদের তার আগে বেশ কিছু জিনিস সম্পর্কে জানতে হবে। সেগুলো কি একটু দেখে নেওয়া যাক। দেখো ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ কি, ঠিক আছে। তড়িৎ আধান বা হচ্ছে ইলেকট্রিক চার্জ, এটা কি, ঠিক আছে। দেখো ইলেকট্রিক চার্জের কথা যদি আমরা বলি, ইলেকট্রিক চার্জ কি, প্রথম কথা দেখো তোমাদেরকে বুঝতে হবে যে কোনো একটা পদার্থ যদি আমরা নিই, ঠিক আছে, যে কোনো একটা পদার্থ আমরা নিলাম, এবার এই পদার্থের মধ্যে আমরা জানি যে ওই পদার্থের মধ্যে কটা কণা থাকে, তিনটে কণা থাকে। একটা তোমার হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে, একটা কি ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে তোমার কি না নিউট্রন, ঠিক আছে। ইলেকট্রন, প্রোটন আর কি নিউট্রন, ঠিক আছে। এবারে দেখো ইলেকট্রনের কথা যদি আমরা বলি, ইলেকট্রন আমরা জানি নেগেটিভ আধানগ্রস্ত কণা হয়, প্রোটন পজিটিভ আধানগ্রস্ত কণা হয়, আর নিউট্রনের চার্জ লেস, অর্থাৎ কোনো তড়িৎ আধান থাকে না। এবারে কোনো এক দেখো আমরা আবার এখান থেকে জানি যে দুটো সমজাতীয় আধান, মানে দুটো পজিটিভ বা দুটো নেগেটিভ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে বা রিপালসান করে, ঠিক আছে। ইংলিশ টার্মগুলো খেয়াল করবে, তোমাদের পরবর্তী পরীক্ষাতে হেল্প হবে খুব। আর দুটো আলাদা আলাদা চার্জ যদি কাছাকাছি আনা হয়, তারা পরস্পরকে আকর্ষণ করে বা অ্যাট্রাকশন করে, ঠিক আছে। এবারে তড়িৎ আধান কি না, এই যে কণাগুলোর জন্য আমাদের এই আকর্ষণ বা হচ্ছে বিকর্ষণ বলটা দেখতে পাচ্ছি, তাকে আমরা কি বলে থাকি, তড়িৎ আধান বলে থাকি, ঠিক আছে। এই তড়িৎ আধান সম্পর্কে বেশ কয়েকটা তথ্য মনে রাখতে হবে। কি কি? ফার্স্ট অফ অল মনে রাখতে হবে এটা একটা স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি, তার মানে এর কেবলমাত্র মান আছে, এর কোনো দিক বা অভিমুখ কিন্তু নেই, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট এটা মনে রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট, এর যদি আমরা এককের কথা বলি, অর্থাৎ ইউনিট, ঠিক আছে, এর যদি এককের কথা বলি, তাহলে আমরা জানি দুটো পদ্ধতিতে একক হয়, সিজিএস আর একটা হচ্ছে এসআই বা হচ্ছে যাকে আমরা এমকেএস বলে থাকি, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে ইএসইউ এককও বলা হয় বা স্ট্যাট কুলম বলা হয়। কি বলা হয়? স্ট্যাট কুলম, ঠিক আছে। সরি, এসআই বা এমকেএস পদ্ধতিতে এর যেটা একক হয় সেটা হচ্ছে তোমার কি হয় না, কুলম হচ্ছে এর একক হয়ে যায়, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো যেটা মনে রাখতে হবে এখান থেকে, সেটা হচ্ছে এর যদি আমরা মাত্রা বা ডাইমেনশানের কথা বলি, ঠিক আছে, তাহলে এই আধানের যে মাত্রা হয় সেই মাত্রাটা হচ্ছে আই টি, ঠিক আছে। আধানের মাত্রা কি হয়ে যায়? আই টি হয়ে যায়, ঠিক আছে। কেন হয় না, তোমরা পরে পড়বে তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে। তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। আই সমান হয় আধান বাই হচ্ছে সময়। তাহলে এখান থেকে দেখো কিউ সমান কত পাবে? আই ইন্টু টি। এখান থেকে কিন্তু এর মাত্রাটা কি আসে? আই ইন্টু টি চলে আসে, ঠিক আছে। আর যদি আমরা এই সিজিএস আর এসআই ইউনিটের কনভার্সনের কথা বলি, তাহলে আমরা লিখতে পারি যে 1 কুলম সমান
3 × 10⁹ ESU আধান বা স্ট্যাট কুলম কিন্তু হয়। ঠিক আছে, তাহলে এগুলো তড়িৎ আধান সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এর যে পিডিএফগুলো, সেই পিডিএফগুলোও কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো আমরা যে নেক্সট আলোচনাটা চলে আসবো সেটা দেখো কি, সেটা হচ্ছে আমাদের পরবর্তী আলোচনা যেটা, সেটা হচ্ছে ইলেকট্রিফিকেশন বাই রাবিং। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট আলোচনা কি না, আমাদের হচ্ছে ইলেকট্রিফিকেশন বাই রাবিং। ঠিক আছে, তাহলে ইলেকট্রিফিকেশন বাই রাবিং। ঠিক আছে, অর্থাৎ ঘর্ষণের ফলে কিভাবে আমাদের তড়িতের সৃষ্টি হয় সেটা সম্পর্কে আলোচনা করব। দেখো তোমরা ছোটোবেলায় আমরা সবাই করে থাকি, এই যে আমাদের স্কেল, ঠিক আছে, স্কেলকে আমরা যখন চুলের মধ্যে ঘষা খাওয়াই, ঘষা খাওয়ার পর ছোট ছোট কাগজের টুকরোর কাছে যদি আনি, দেখবো যে আমরা ছোট ছোট কাগজের টুকরোগুলো স্কেলে গিয়ে জড়ে যাচ্ছে। কেন হয় না, যখনই তুমি কোনো একটা পদার্থকে, মনে করো এ একটা পদার্থ রয়েছে আর বি একটা পদার্থ রয়েছে, দুটোকে ঘষলে, ঘষার ফলে এই দুটোতে কি হয়, এই দুটোতে বিপরীত জাতীয় আধান তৈরি হয়। মনে করো এতে যদি পজিটিভ আধান তৈরি হয়, তাহলে বিতে কি আধান তৈরি হবে, নেগেটিভ আধান তৈরি হবে। ঠিক আছে, আর এই পজিটিভ আর নেগেটিভ তৈরি হওয়ার জন্য এরা পরস্পরকে কি করে, নিজেদের দিকে আকর্ষণ করে। অর্থাৎ ঘর্ষণের ফলে, ঠিক আছে, অর্থাৎ ঘর্ষণের ফলে কিন্তু তড়িৎ আধান সৃষ্টি হতে পারে। ঠিক আছে, ঘর্ষণের ফলে কি হতে পারে, তড়িৎ আধান সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আমরা এখানে আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, তোমাদের সাধারণত দুটো বই হয়, ছায়া আর হচ্ছে সাঁতরা তোমরা বেশি ব্যবহার করে থাকো। ছায়ার বইয়ের যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো আছে সেগুলোর সলিউশন কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে করে ফেলবো পুরোটা। ঠিক আছে, দেখো এরপরে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। ঠিক আছে, তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। ঠিক আছে, আচ্ছা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজটা কি না, ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ হচ্ছে একটা তড়িৎ শ্রেণী। ঠিক আছে, তড়িৎ শ্রেণীটা কীরকম না, দেখো তড়িৎ শ্রেণীটা কীরকম সেটা একটু দেখো। প্রথম কথা, লিস্টের প্রথমে রয়েছে দেখো পশম, কি রয়েছে, প্রথমে রয়েছে পশম, তারপরে রয়েছে কি, তারপরে রয়েছে হচ্ছে কাঁচ। ঠিক আছে, কাঁচ, তারপরে রয়েছে দেখো কাগজ। ঠিক আছে, তারপরে কি রয়েছে, কাগজ, তারপরে রয়েছে কি তোমার রেশম, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কাঠ, তারপরে রয়েছে তোমার হচ্ছে মানব দেহ। ঠিক আছে, কি রয়েছে, মানব দেহ, তারপরে রয়েছে ধাতব যে কোনো পদার্থ। ঠিক আছে, ধাতব পদার্থ, তারপরে রয়েছে এবোনাইট। ঠিক আছে, কি রয়েছে, এবোনাইট, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার না গালা। ঠিক আছে, নেক্সট কি রয়েছে, গালা, গালার পরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার অ্যাম্বার। ঠিক আছে, কি রয়েছে, অ্যাম্বার। ঠিক আছে, অ্যাম্বারের পরে কি রয়েছে না, অ্যাম্বারের পরে রয়েছে রজন। ঠিক আছে, কি রয়েছে, রজন, আর একদম শেষে রয়েছে সেলুলয়েড। কি রয়েছে, সেলুলয়েড। এবারে তুমি বলবে যে আমরা এই শ্রেণীটা পড়বো কেন। ঠিক আছে, এই শ্রেণীটা আমাদের মনে রাখার কারণ কি। ঠিক আছে, দেখো এই শ্রেণীটা মনে রাখার কারণ হচ্ছে যে এই যে লিস্টটা তুমি পেলে, এই লিস্টের যে সারিগুলো রয়েছে, ঠিক আছে, যে সারিগুলো রয়েছে, অর্থাৎ এই ফার্স্ট থেকে শুরু করে একদম এই লাস্ট পর্যন্ত, এই ক্রমটা যদি তুমি মনে রাখো তাহলে মনে রাখবে যে এখানকার মধ্যে যে কোনো দুটো পদার্থকে যদি ঘষা হয়, তাহলে লিস্টের প্রথমের দিকে যে পদার্থটা থাকবে তাতে ধনাত্মক আধান তৈরি হবে, আর লিস্টের লাস্টে যে পদার্থটা থাকবে সেখানে ঋণাত্মক আধান তৈরি হবে। পরীক্ষা তোমাকে বলে দিল যে তুমি কাঁচের কোনো একটা দণ্ডের সঙ্গে তুমি হচ্ছে রেশম ঘষে ফেললে, তাহলে কোনটাতে কোন আধান তৈরি হবে, স্বভাবতই কাঁচে তোমার ধনাত্মক আধান তৈরি হবে আর রেশমে কি তৈরি হবে, ঋণাত্মক আধান তৈরি হবে। অর্থাৎ শর্ট কোশ্চেনের জন্য এই তোমার স্লাইডটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো নেক্সট যেটাতে আমরা চলে আসবো সেটা দেখো কি, সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় যে দেখো দুটো জিনিস ঘটছে এখানে। ঠিক আছে, একটা তো তোমার দেখো কি ঘটছে না, আকর্ষণ ঘটছে। ঠিক আছে, একটা কি ঘটছে না, আকর্ষণ ঘটছে, আর একটা তোমার কি ঘটছে না, বিকর্ষণ ঘটছে। এবারে কোনো একটা বস্তু তড়িৎগ্রস্ত কিনা, ঠিক আছে, কোনো একটা বস্তু তড়িৎগ্রস্ত কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে
আকর্ষণের থেকে বিকর্ষণটাকে বেশি গুরুত্ব দিতে হবে। কেন? মানে কোশ্চেনটা কীরকমভাবে হতে পারে যে প্রমাণ করো যে কোনো একটা বস্তু তড়িৎগ্রস্ত, সেটা বোঝার জন্য আকর্ষণ অপেক্ষা বিকর্ষণটা বেশি যুক্তিযুক্ত। কেন? দেখো, প্রথম কথা, আমরা যে ঘটনাটা বললাম যে তুমি একটা স্কেল নিলে, ঠিক আছে, একটা স্কেল নিয়ে চুলে ঘষার পরে তুমি যখন ছোট ছোট কাগজের টুকরোর কাছে আনলে সেগুলো কি হলো, জড়ে গেল স্কেলের মধ্যে। তাহলে দেখো, এখানে কাগজের তো কোনো আধান ছিল না, শুধুমাত্র স্কেলটাতে আধান ছিল, তাই না? তার মানে কোনো একটা, ধরো মনে করো এ একটা বস্তু আছে আর বি একটা বস্তু আছে, ঠিক আছে, এ বি দুটো বস্তু আছে। এটা মনে করো ধনাত্মক আধানে আধানগ্রস্ত, বিটা মনে করো ঋণাত্মক আধানে আধানগ্রস্ত। দুজন দুজনকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে, যেহেতু বিপরীত আধান রয়েছে, ঠিক আছে। এবারে মনে করো সি একটা বস্তু রয়েছে যার কোনো চার্জ নেই, ঠিক আছে, অর্থাৎ সেটা চার্জলেস। এই এ বস্তুর কাছে যদি সি বস্তুকে নিয়ে আসো তাহলেও তোমার কিন্তু অ্যাট্রাকশন হবে, বি বস্তুর কাছে যদি সি বস্তুকে নিয়ে আসো তাহলেও কিন্তু এক্ষেত্রে অ্যাট্রাকশন হবে। তার মানে কোনো একটা তড়িৎগ্রস্ত বস্তু অন্য কোনো বিপরীত আধানযুক্ত তড়িৎগ্রস্ত বস্তুকে আকর্ষণ করতে পারে, বা অন্য কোনো অতড়িৎগ্রস্ত বস্তুকেও কি করতে পারে, আকর্ষণ কিন্তু করতে পারে, ঠিক আছে। কিন্তু যদি দুটো বস্তু মনে করো এক্স আর ওয়াই পরস্পরকে কি করছে না, রিপালশন করছে, অর্থাৎ বিকর্ষণ করছে, তার মানে হয় দুটোই পজিটিভ না হলে দুটোই নেগেটিভ। এর দ্বারা প্রমাণ করা যেতে পারে যে দুটো বস্তুই কিন্তু ইলেকট্রিক্যালি চার্জড অবস্থায় কিন্তু রয়েছে, ঠিক আছে। আশা করি জিনিসটা কিন্তু বোঝা গেল তোমাদের, ঠিক আছে। নেক্সট দেখো, যে আলোচনাটা আমরা আসবো সেটা একবার বলি, ঠিক আছে। নেক্সট যে আলোচনাটা আমরা আসবো সেটা কি, দেখো, সেটা হচ্ছে আধানের ইলেকট্রনীয় তত্ত্ব, ঠিক আছে, ইলেকট্রনিক থিওরি অফ, ঠিক আছে। নেক্সট যে আলোচনাটা আমরা আসছি ইলেকট্রনিক, ঠিক আছে, ইলেকট্রনিক থিওরি অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে, ইলেকট্রনিক থিওরি অফ ইলেকট্রিসিটি। দেখো, এখানে যেটা আমরা আলোচনা করব, দেখো আমরা পড়ে এসেছি কোনো একটা পদার্থ যদি আমি মনে করো আমার কাছে কোনো একটা মৌল এ আছে। এবারে এই যে এ মৌলটার দুটো অংশ হয়, একটা হচ্ছে কেন্দ্রক বা যাকে আমরা নিউক্লিয়াস বলি, কেন্দ্রক বা কি বলি, নিউক্লিয়াস বলি। আর একটা হচ্ছে ইলেকট্রন মহল, ঠিক আছে, আর একটা বাইরে কি থাকে, ইলেকট্রন মহল থাকে, ঠিক আছে। এবারে দেখো, আমরা জানি একদম মাঝখানে তোমার নিউক্লিয়াস থাকলো, বাইরের বিভিন্ন যে কক্ষপথগুলো আছে সেই কক্ষপথগুলিতে কারা ঘোরাঘুরি করে না, ইলেকট্রন কিন্তু ঘোরাঘুরি করে, ঠিক আছে। বাইরের কক্ষপথগুলিতে মনে করো ইলেকট্রন ঘোরাঘুরি করছে। এবারে কথা হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে দুটো কণা আছে, একটা হচ্ছে প্রোটন প্লাস হচ্ছে কি রয়েছে, নিউট্রন রয়েছে, প্রোটন আর কি রয়েছে, নিউট্রন রয়েছে। এবারে কোনো একটা মৌলের এই প্রোটন বা নিউট্রন এদের মধ্যে কি কাজ করে, নিউক্লিয় বল কাজ করে, যাদের জন্য এদেরকে আলাদা করা যায় না। তাহলে তোমাকে যদি আলাদা করতে হয় তাহলে তুমি কেবলমাত্র ইলেকট্রনগুলিকে বাইরে বের করতে পারো বা প্রবেশ করাতে পারো। তাহলে যে মৌলটা এ ছিল সে সাধারণ অবস্থায় চার্জলেস, মনে করলাম ওখান থেকে আমি একটা ইলেকট্রন কি করলাম, বের করে নিলাম, সঙ্গে সঙ্গে ওটা কি হবে, এ প্লাস হয়ে যাবে, যেটাকে আমরা বলছি ক্যাটায়ন, ঠিক আছে, ক্যাটায়ন, ঠিক আছে, ক্যাটায়ন বলছি। যদি ওই মৌলটার মধ্যে বাইরে থেকে আমি একটা ইলেকট্রন প্রবেশ করিয়ে দিই সেটা এ মাইনাসে পরিণত হবে, যেটাকে আমরা কি বলছি, অ্যানায়ন কিন্তু বলে ফেলছি, ঠিক আছে, অ্যানায়ন বলছি। তাহলে এইভাবে ইলেকট্রন কেবলমাত্র ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে, ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে কোনো একটা মৌলকে চার্জড পার্টিকেলে পরিণত করা কিন্তু যেতে পারে, ঠিক আছে। এটা একটা এখান থেকে ধারণা কিন্তু তোমাদের চলে গেল, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট যে আলোচনাটা আমরা আসবো সেটা হচ্ছে আমাদের কি না, সেটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন, ঠিক আছে, বা কোয়ান্টাইজেশান অফ এনার্জি, ঠিক আছে। তাহলে আমাদের আলোচনার বিষয় কি, কোয়ান্টাইজেশান, ঠিক আছে, কোয়ান্টাইজেশান অফ চার্জ। এবারে এইখান থেকে বেশি পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসে, তাহলে এটা হচ্ছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে।
ওগুলো থেকে খুব একটা কোশ্চেন জিজ্ঞেস করে না। এবারে কোয়ান্টাইজেশন অফ চার্জ ব্যাপারটা কি বোঝার চেষ্টা করো। দেখো এই কোয়ান্টাইজেশন কথার অর্থ হচ্ছে প্যাকেট, ঠিক আছে? কি না প্যাকেট, প্যাকেট মানে কি, মানে মনে করো তুমি কোনো একটা দোকানে গেলে, ঠিক আছে? দোকানে যাওয়ার পরে তুমি সেখানে দোকানদার বলছে যে বাবু আমি বিস্কুট ধরো কেটে বিক্রি করি না, আমি বিস্কুট সব হচ্ছে প্যাকেট আকারে বিক্রি করি, আমার কোনো লুজ বিস্কুট বিক্রি হয় না। তাহলে লুজ বিস্কিট যদি বিক্রি না হয় তোমাকে হয় একটা প্যাকেট কিনতে হবে, না হলে দুটো প্যাকেট কিনতে হবে। কখনোই তুমি হাফটা প্যাকেট পাবে না বা 3/2 প্যাকেট পাবে না। বুঝতে পারলে কি বললাম? তো কোয়ান্টাইজেশন চার্জও সেটাই, কারণ আমরা জানি যে পদার্থের মধ্যে যে কণা থাকে সেই ইলেকট্রনকে ভাঙা যায় না, ইলেকট্রনকে ভাঙা যায় না। যদিও তোমাদেরকে বলে রাখি ইলেকট্রনকে ভাঙা যায়, কোয়ার্ক ফার্ক এসছে, সেগুলো তোমাদের সিলেবাসে নেই, না জানলেও চলবে। তাহলে আমরা জানি ইলেকট্রনকে কি ভাঙা যায় না। তার মানে কথা হচ্ছে তুমি যদি কোনো একটা মৌল এ নিয়ে নাও, সেখান থেকে হয় তুমি একটা ইলেকট্রন বের করতে পারো বা দুটো ইলেকট্রন বের করতে পারো বা 3টি ইলেকট্রন বের করতে পারো, অর্থাৎ n সংখ্যক ইলেকট্রন বের করতে পারো, যেখানে n এর মান 1 2 3 এরম করে করে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? কখনোই এখান থেকে তুমি হাফটা ইলেকট্রন বের করতে পারবে না বা 3/2 সংখ্যক ইলেকট্রন বের করতে পারবে না, ঠিক আছে? এটাকেই আমরা বলছি কোয়ান্টাইজেশন অফ চার্জ, অর্থাৎ কিউ সমান হচ্ছে এন ইন্টু ই, মানে চার্জ সমান হচ্ছে এন গুণিত ই, যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে এত, ইটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের হচ্ছে চার্জ বা হচ্ছে আধান, ইলেকট্রনের চার্জ বা আধান কত হয় না 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম হয়, ঠিক আছে? যদি আমরা সিজিএসে লিখি তাহলে এটা দাঁড়াবে 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ ইউনিট, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এবারে এখান থেকে কীরকম কোশ্চেন আছে সেগুলো তোমাদেরকে বলি, ঠিক আছে? দেখো এখান থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো এখান থেকে যে কোশ্চেন আসে, ধরো তোমাকে বলে দিল যে কোনো একটা পদার্থ, মনে করো তুমি এ রয়েছে, ঠিক আছে? বলল ওই পদার্থের তোমাকে আধান বলে দিল, ঠিক আছে? ওই পদার্থের আধান বলে দিল, মনে করো যে 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা কি সম্ভব, ঠিক আছে? এটা কি সম্ভব, এভাবে জিজ্ঞেস করবে। তো সম্ভব কি না কী করে হবে, দেখো প্রথম কথা যে আধানটা দেওয়া আছে অর্থাৎ 3.2 ইন্টু 10⁻⁻19 কুলমটাকে আমি ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করবো। তুমি বলবে কেন ভাগ করব? না দেখো একটু আগেই আমরা জানলাম কোনো পদার্থ যদি এ হয় তাকে চার্জড পার্টিকেলে পরিণত করতে গেলে ইলেকট্রন স্থানান্তরণ করতে হবে, হয় ইলেকট্রন প্রবেশ করাতে হবে না ইলেকট্রন বের করাতে হবে। এবারে একটা ইলেকট্রনের আধান এত হয়, তাহলে দেখো কাটাকাটি যদি করি এটা ক্যান্সেল আউট হবে, 1.6 মাল্টিপ্লাই বাই 2 করলে কত আসবে 3.2, তার মানে 2 আসছে। যেহেতু পূর্ণ সংখ্যা আসছে তার মানে এটা পসিবল, ঠিক আছে? যদি এরকম কোশ্চেন না দিয়ে মনে করো এরকম কোশ্চেন দিত যে কোনো একটা পদার্থ হচ্ছে বি, তার আধানের মান কত না বলে দিল ধরো 0.8 ইন্টু 10⁻⁻19 কুলম, সেটাকে পসিবল, তাহলে কি করব ইলেকট্রন আধান দিয়ে ভাগ করব, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম দিয়ে ভাগ করলাম। দেখো 10⁻9 10⁻9 ক্যান্সেল হলো, 1.6 আর 8 যদি ভাগ করি এটা আসবে 1/2, তাহলে 1/2 মানে ইলেকট্রনটা কি হচ্ছে ভেঙে যাচ্ছে, যেটা পসিবল নয়। তাহলে এরকম ধরনের কোশ্চেন তোমাকে আসতে পারে, কখনো আধান দিয়ে দেবে সেটা সম্ভব কিনা জিজ্ঞেস করবে, কখনো এভাবে জিজ্ঞেস করতে পারে যে কোনো একটা মৌল এ চার্জলেস অবস্থায় ছিল, সেখান থেকে 3টে ইলেকট্রন আমি বের করে নিলাম, ওর আধান কত হবে? তাহলে 3টে ইলেকট্রন মানে 3 গুণিতক একটা ইলেকট্রনের আধান, অর্থাৎ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, গুণ করে ফেলবে 4.8 ইন্টু 10⁻⁻19 কুলম, তার চার্জ বেরিয়ে যাবে। তাহলে এই রিলেটেড তোমাকে কোশ্চেনগুলো এখান থেকে কিন্তু এরকম ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। দেখো নেক্সট যে টপিকটা আমরা আলোচনায় চলে আসবো সেটাই চলে আসি, সেটা হচ্ছে আধানের অপরিবর্তনীয়তা। এটাকে আবার আধানের হচ্ছে নিত্যতা সূত্রও বলা হয়। তাহলে কনজারভেশন অফ, এটাও তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, কনজারভেশন অফ চার্জ,
কনজারভেশন অফ কি চার্জ। আচ্ছা এই জিনিসটা কি না, এই জিনিসটা বলছে যে কোনো যদি বদ্ধ কোনো পরিবাহী থাকে, বদ্ধ পরিবাহী মানে কি, যার ভেতরে কোনো প্রকার আধান প্রবেশ করছে না বা সেখান থেকে কোনো আধান বাইরে আসছে না, ঠিক আছে, কোনো বদ্ধ পরিবাহী যদি থাকে, মানে এইটা বলছে যে কোনো বদ্ধ পরিবাহীর ক্ষেত্রে টোটাল যে চার্জ অর্থাৎ মোট যে আধানটা সেটা সবসময় তোমার কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে। কি থাকবে? কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে। ব্যাপারটা কীরকম না, মনে করো তুমি যে একটা এরকম কি ছিল তোমার হচ্ছে একটা বদ্ধ পরিবাহী ছিল, যার মধ্যে মনে করো তুমি 3টে আধান ছিল, ঠিক আছে, কটা আধান? 3টে আধান। একটার মান +1 কুলম, একটার মনে করো +2 কুলম, একটার ধরো মনে করো -1 কুলম। তাহলে এর যে টোটাল যে চার্জটা সেটা কত না, দেখো +1, ঠিক আছে, +2 আর হচ্ছে -1। তাহলে +1 যদি ক্যান্সেল আউট হয় তার মানে এর টোটাল আধান হচ্ছে +2 কুলম, ঠিক আছে। এবারে মনে করলো যে ওই একই হচ্ছে তোমার হচ্ছে বদ্ধ পরিবাহী রয়েছে, এরকম একটা বদ্ধ পরিবাহী একই পরিবাহী রয়েছে, ওর মধ্যেও কটা আধান রয়েছে? ওই 3টেই আধান রয়েছে, ঠিক আছে। বললো আগে যে আধানটা +1 কুলম ছিল সেটা এখন +2 কুলম হয়ে গেছে, যেটা +2 কুলম ছিল সেটা মনে করো -2 কুলম হয়ে গেছে। তাহলে এই যে তৃতীয় আধানটা এর মান কত হবে? দেখো আগে টোটাল চার্জ কত ছিল? 2 কুলম। তার মানে এখনও যে টোটাল যে আধানটা বা চার্জটা সেটা কত হবে না, সেটা +2 কুলমই হবে। তাহলে +2 কুলম করতে গেলে দেখো এখানে অলরেডি +2 কুলম আছে, এখানে -2 কুলম আছে, তার মানে নিশ্চয়ই এখানে +2 কুলমই আনতে হবে, তবে তো +2 -2 ক্যান্সেল হয়ে গিয়ে 2 কুলম থাকবে। এটাকেই বলা হচ্ছে কনজারভেশন অফ চার্জ, মানে কোনো বদ্ধ পরিবাহীতে আধানের মানগুলো সবসময় কি থাকবে? কনজার্ভ থাকবে, ঠিক আছে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমরা মোটামুটি এটুকু রাখছি। নেক্সট ভিডিওতে এর পরের পার্টটা সম্পর্কে আমরা আলোচনা করব, নেক্সট পার্টটা আলোচনা করব, ঠিক আছে। আর পরের দিনই আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমাদের এখান থেকে যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আর যেটা পড়ালাম তার পিডিএফ যদি তোমরা পেতে চাও সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, তার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে। চলো টাটা।